প্রিয় দর্শক, গত 10ই জুন নাগপুরে আরএসএস-এর একটি অনুষ্ঠানে সংঘচালক মোহন ভাগবত সাম্প্রতিক নির্বাচন এবং অশান্ত মণিপুরের উপরে বক্তব্য রেখেছেন। ঘটনা হলো, এই ভাষণটি এমনভাবে প্রচারিত হয়েছে যাতে মনে হতে পারে যে এই মোহন ভাগবত বিজেপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি সকলের পিতামহ এবং ভারত রাষ্ট্রের বিবেক হিসেবে এই বক্তব্য রেখেছেন। রাষ্ট্রের গরিমা রক্ষার জন্য তিনি স্বয়ম্ভু রাষ্ট্রের স্বেচ্ছাচারী শাসক এবং প্রতিপক্ষকে জ্ঞান বিতরণ করা তার নৈতিক কর্তব্য। শুনুন সেই ভাষণ। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा। पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? ना, गत 4 মে 2023 থেকে 4 জুন 2024 পর্যন্ত মণিপুর জুড়ে যে তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যা, নারীদের উলঙ্গ করে প্যারেড করিয়ে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটলেও মোহন ভাগবতের বিবেক বিচলিত হয়নি। 2024 সালের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে মণিপুরের 2টি আসনে ধুয়ে মুছে একেবারে ছাপ হয়ে যাওয়ার পরে তার এই বিবেক দংশন এবং মোহন ভাষণ শুধু হাস্যকর নয়, এটা একটি নির্লজ্জ ভণ্ডামি। জলে নামবো বেনি ভেজাবো না, কাদার মধ্যে বাস করব, কাদা নিয়ে খেলবো, কাদা ছোড়াছুড়ি করব, অথচ কাদা লাগাবো না, এই পাকাল মাছের নীতি বড্ড বেমানান হয়ে গেল না ভগবতজি? প্রিয় দর্শক, এই ভ্রাতৃ দাঙ্গা চলাকালীন আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে এবং মণিপুরের বন্ধুদের সাহায্য নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছিলাম। তুলে ধরার চেষ্টা করেছিলাম মণিপুরের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি এবং এই জাতি দাঙ্গার উৎস। সেই তথ্য নির্ভর ভিডিওর কিছু বাছাই অংশ আপনাদের সামনে পেশ করছি। গত 4 মে রাজধানী ইম্ফল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় যে 2 মহিলাকে যেভাবে বিবস্ত্র করে শিয়াল কুকুরের মতো তাদের শরীরকে ছিঁড়ে খুঁড়ে প্যারেড করানো হলো এবং মাঠের মধ্যে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করা হলো, এই যে ধর্ষণ করে তাকে যেভাবে হত্যা করা হলো সেটা সভ্যতার কলঙ্ক। আর সব থেকে বড় যন্ত্রণা হচ্ছে পুলিশকে, সেনাবাহিনীকে আমরা নির্লিপ্ত দেখলাম। তাতে বোঝা গেল যে গোটা বিষয়টাই একটা পরিকল্পিত সন্ত্রাস। নির্বিঘ্নে আদিবাসীদের সাফাই করে দেবার জন্যে এই পরিকল্পনা রচিত হয়েছে। আমরা জানি এই সময় ইন্টারনেট যোগাযোগ, সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে দৃশ্যগুলো সরাসরি মানুষের কাছে না আসতে পারে, বিশ্বের মানুষের কাছে না আসতে পারে এই নৃশংসতার ছবি। মণিপুরের সরকার কিংবা কেন্দ্রীয় সরকার কোনোভাবেই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে আসতো না যদি না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ধমকে দিতেন। তিনি ধমকে বলেছিলেন প্রধানমন্ত্রীকে এবং প্রশাসনকে যে আপনারা না পারলে সুপ্রিম কোর্ট এটা করবে। আর তারপরেই আমাদের প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে এসে মণিপুরের জন্য মুখ খুলেছেন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট মণিপুরের কাছে রিপোর্ট চেয়েছিল এবং তারা 16 পাতার একটা রিপোর্ট তুলে ধরেছেন এবং সেই 16 পাতার রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে এই ভয়ঙ্কর ভ্রাতৃঘাতী দাঙ্গায়
142 জন মানুষের মৃত্যু হয়েছে। যদিও অন্যান্য সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে এই সংখ্যা অনেক অনেক বেশি। মণিপুরের যে ফিজিক্যাল ফিচার আপনারা ভালো করে বুঝে নেবেন যে কিভাবে এই ফিজিক্যাল ফিচারটা রয়েছে। এর একদিকে রয়েছে নাগাল্যান্ড, অর্থাৎ নাগা ট্রাইবরা সেখানে রাজত্ব করেছে, তাদের রাজত্ব ছিল। একদিকে রয়েছে আসাম, আর একদিকে রয়েছে মায়ানমার অর্থাৎ বার্মা। অর্থাৎ এই বার্মা, নাগাল্যান্ড, আসাম, এই পুরো যে জাতিসমূহ, লোকপুঞ্জ, এরা সবাই মঙ্গোলয়েড পরিবারের মানুষ। সুতরাং এদের সংস্কৃতি সব একরকম। আমি আমার যে ডিসার্টেশন পেপার ছিল পোস্ট গ্রাজুয়েশনে, সেখানে আমি এই মণিপুরের মৈতেই সমাজের উপরে একটি স্টাডি করেছিলাম। আমি দেখতে পেয়েছিলাম যে তাদের সাংস্কৃতিক ইতিহাসে একটি ফেস্টিভ্যাল আছে। সেই ফেস্টিভ্যালের নাম লাইহোরাওপা। এটি তাদের যে আদি পুরুষ, মৈতেই সমাজ যাকে ঈশ্বর হিসাবে মনে করেন, তার উদ্দেশ্যে প্রার্থনা। এবং এই ঈশ্বর রূপে যাকে প্রার্থনা করেন, সেই ঈশ্বরকে নাগারা প্রার্থনা করে, কুকিরা প্রার্থনা করে। আপনাদের বুঝে নিতে হবে যে মণিপুরের এই যে মানচিত্রটা আমরা দেখি, সেই মানচিত্রটা প্রায় 22,327 বর্গ কিলোমিটার জুড়ে এই মণিপুর রাজ্য গঠিত। আর সমগ্র এলাকাটা দুটো ভাগে ভাগ আছে। একটা হচ্ছে পাহাড়ি এলাকা, আর একটা হচ্ছে উপত্যকা এলাকা। এখন পাহাড়ি এলাকাটা অনুর্বর, জঙ্গলে ঘেরা, সেখানে খাদ্যের সংকুলান ঠিকঠাক হয় না। আর অন্যদিকে উপত্যকা অঞ্চলটি উর্বর মাটি, পলি মাটি, প্রচুর পরিমাণে সেখানে জল রয়েছে। এবং এই মাইতেই সমাজ যেহেতু এগিয়ে থাকা সমাজ, তারা আস্তে আস্তে শিফট করে অভিবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই উপত্যকা অঞ্চলগুলোতে তারা বসবাস শুরু করে। আর এই উপত্যকা অঞ্চলের পরিমাণ মাত্র 2,248 বর্গ কিলোমিটার। রচনার সময় 1950 সালে এই সংবিধানের মধ্যে পঞ্চম তপশিল এবং ষষ্ঠ তপশিল বলে জায়গা রাখা হয়েছে, ক্ষেত্র রাখা হয়েছে। এবং এই আদিবাসীদের এই অঞ্চলে স্বায়ত্ত শাসনের আওতায় নিয়ে এসেছে এই পঞ্চম তপশিল এবং ষষ্ঠ তপশিল। অর্থাৎ আদিবাসী ক্ষেত্রটি সম্পূর্ণভাবে স্বায়ত্ত শাসন হিসেবে কাজ করবে আদিবাসীরাই। সেখানকার জমি, সেখানকার প্রাকৃতিক সম্পদ, সমস্ত কিছুই আদিবাসীরা ভোগ করবেন। এবং আদিবাসীরা ভোগ করবেন কি হিসাবে? ব্যক্তিগত মালিকানা নয়। আপনারা ভালো করে বুঝে নিন আদিবাসী সমাজ আসলে কেমন সমাজ। তারা ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে না। সুতরাং সমগ্র অঞ্চলটাকেই রাখা হয়েছে কমিউনিটি ফরেস্ট হিসাবে, কমিউনিটি ল্যান্ড হিসাবে। সবার তাতে সমান অধিকার রয়েছে। কিন্তু অন্যদিকে যে অঞ্চলটা উপত্যকা অঞ্চল আছে, সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই রাজতন্ত্রের কারণে এই উপত্যকা অঞ্চলটি ব্যক্তি মালিকানার প্র্যাকটিস শুরু হয়ে যায়। ফলে ব্যক্তি মালিকানায় থাকে উপত্যকা অঞ্চল, আর পাহাড়ি অঞ্চলটা সম্পূর্ণ আদিবাসী ক্ষেত্র, এবং সেটা হয় কমিউনিটি ল্যান্ড। এই যে মণিপুর, তাদের যে জনবিন্যাসটা আপনারা একটু ভালো করে দেখে নিন যে এখানে ওবিসি সমাজ রয়েছে, এখানে শিডিউল কাস্ট সমাজ রয়েছে, এখানে শিডিউল ট্রাইব হিসেবে রয়েছে, এবং জেনারেল কাস্ট হিসেবে রয়েছে। ওবিসি হিসাবে আছে বাদি, এরা নেপালি; দামাই, এরা নেপালি; মেইতেই, দেখুন মেইতেই
আর মিতেই, আবার মেইতেই বাঙ্গাল অর্থাৎ মুসলিম যারা, তারা ওবিসি হিসাবে এই মেইতেই সমাজের অংশ। এরা হচ্ছে মণিপুরের ওবিসি সমাজ। এই সংখ্যাটা, ওবিসি সমাজের সংখ্যাটা 17%। শিডিউল কাস্টের মধ্যে কারা আছে? শিডিউল কাস্টের মধ্যে আছে ধুপি, ধোবি, লোই, মুচি, রবিদাস, চন্ডাল। বর্তমানে তারা নমশূদ্র নামে পরিচিত। একটা বিশাল ইতিহাস আছে এই চন্ডালদের, যারা মণিপুরের চন্ডাল, সেই চন্ডালদের বাসভূমি চান্ডিল, অর্থাৎ মণিপুরের বার্মা সংলগ্ন যে বিশাল ক্ষেত্র, পাহাড়ি ক্ষেত্র, সেই পাহাড়ি ক্ষেত্রের নাম চান্ডিল, এবং সেই চান্ডিলের বসবাস করে যারা, তারাই হচ্ছে চন্ডাল। এখন তারা নমশূদ্র নামে পরিচিত। আছে পাটনি, আছে সূত্রধর। এসটি সমাজের মধ্যে আছে 34টা, আমি পরপর সেগুলো দেখাবো। অর্থাৎ এই যে কাস্ট ডেমোগ্রাফিটা আছে, সেই কাস্ট ডেমোগ্রাফি অনুসারে ওবিসির পার্সেন্টেজ হচ্ছে 17%, আর যারা শিডিউল কাস্ট তাদের পার্সেন্টেজ হচ্ছে 4%। শিডিউল ট্রাইব যারা, তারা 45.42%। আমি এই পার্সেন্টেজটা দেখাচ্ছি 2011 সালের সেন্সাস থেকে। ট্রাইবাল অর্থাৎ যে 34টি ট্রাইবাল জাতির কথা আমি বারবার করছি, সেই 34টি জাতির মোট যে জনসংখ্যা হলো 45.42%। আর জেনারেল অর্থাৎ ব্রাহ্মণদের সঙ্গে থেকে যারা তাদের পূর্ব পরিচয় ভুলে গেছে এবং অন্যান্য জায়গা থেকে যারা মণিপুরে এসে বসতি স্থাপন করেছে, এই মৈতেই সমাজের মধ্যে কিছু জেনারেল আর এই বহিরাগত কিছু মানুষ জেনারেল, তাদের পার্সেন্টেজ হচ্ছে 33%। অর্থাৎ এই 33% আর 17% মিলে হলো 50%। ধর্মীয় ভাবে মণিপুরে যে বিভাজনটা আছে, তার একটা সংখ্যা আছে 2011 সালের সেন্সাসে। সেই সংখ্যা অনুপাতে হিন্দুরা হলো 11,81,876 জন, খ্রিস্টানের সংখ্যা 11,79,043 জন, মুসলিমের সংখ্যা 2,40,836 জন, আর অন্যান্য যে সমস্ত ট্রাইবাল আছে তাদের সংখ্যা 2,33,767 জন, বুদ্ধিস্ট আছে 7,084 জন, জৈন আছে 1,692 জন, শিখ আছে 1,527 জন, এবং অন্যান্য যে সমস্ত ছোটখাটো যে লিটল ট্র্যাডিশনাল যে গ্রুপ আছে তাদের সংখ্যা হচ্ছে 1,969 জন। এই সব মিলিয়ে মণিপুরের মোট জনসংখ্যা 28,55,794 জন। যদি আমরা পার্সেন্টেজ হিসেবে দেখি এই জনসংখ্যাটাকে ধর্মীয় গ্রুপ হিসাবে, তাহলে হিন্দু যাদের বলা হচ্ছে সেই বৈষ্ণব জাতি বা মৈতেই জাতি, তাদের পার্সেন্টেজ হচ্ছে 41.39%, খ্রিস্টান 41.29%, মুসলিম 8.40%, ট্রাইবাল বা অন্যান্য যে লিটল ট্র্যাডিশনাল গ্রুপ তারা রয়েছে 8.19%, বুদ্ধিস্ট রয়েছে 0.25%, জৈন রয়েছে 0.606%, শিখ রয়েছে 0.05%। এখন সমস্যা হলো যে যেহেতু মৈতেই জাতি এবং জেনারেল অন্যান্য জাতি শিক্ষা, দীক্ষা, কৃষি, ব্যবসা বাণিজ্যতে তারা অনেকটা এগিয়ে, সেই হেতু তাদের যে ডেভেলপমেন্ট যখন শুরু হয়েছে, তখন শুরু হয়েছে জমি দখলের লড়াই।
আর এই জমি দখলের লড়াইতে সব থেকে বড় কাজ করছে জাতপাত। যেখানেই ব্রাহ্মণ্য ধর্মের বাড়ন্ত হচ্ছে সেখানেই শুরু হয়েছে জাতপাতের লড়াই। মণিপুরে আপনারা দেখুন, ব্রাহ্মণ্য ধর্মের সংস্পর্শে এসে মণিপুরের যে মৈতেই সমাজ, তাদের যে আদিম ধর্ম, সেই আদিম ধর্ম ভুলে গিয়ে তারা বৈষ্ণব হয়ে গেল। বৈষ্ণব হয়ে যাওয়ার পরে একটা মার্জ করে একদিকে তাদের ট্র্যাডিশনাল ধর্ম, একদিকে বৈষ্ণব ধর্ম, আর এখন দুটোকেই খারিজ করে দিয়ে তারা হয়ে গেছে হিন্দু। এই জমি দখলের লড়াই, সংস্কৃতির লড়াই এবং সবকিছু মিলে তাদেরকেই ধ্বংস করা হচ্ছে যারা ভূমি সন্তান। যেখানে এই ব্রাহ্মণ্যবাদ ঢুকেছে, সেই ব্রাহ্মণ্যবাদ বিষাক্ত ভাবে মৈতেইদের চতুর্বর্ণের খোঁয়াড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে অন্যান্য কমিউনিটির সাথে মৈতেই সম্প্রদায়ের বিভাজন ঘটিয়ে দিয়ে তার মধ্যে উগ্রপন্থা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণরা মৈতেই সমাজকে বোঝাতে সক্ষম হয় যে তোমরা আসলে ওই যে অর্জুন, সেই অর্জুনের সন্তান। সুতরাং এই সমস্ত আদিবাসীগুলো, অন্যান্যগুলো, এগুলো হচ্ছে চতুর্বর্ণের বাইরে, এরা একেবারে নিকৃষ্ট। আমাদের সংবিধান এই নিকৃষ্ট মানুষ যারা আদিবাসী মানুষ, তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছে। পঞ্চম তপশিল, ষষ্ঠ তপশিল এনে সমস্ত সম্পদগুলোকে সুরক্ষিত করেছে। মন্ডল কমিশনের রিপোর্টের পরে আস্তে আস্তে এই যে জেনারেল হয়ে যাওয়া বৈষ্ণবরা, তারা কিছু কিছু ওবিসির মধ্যে আসতে শুরু করলো। অর্থাৎ ওই যে 17% মৈতেই, তারা ওবিসি সমাজের মধ্যে ঢুকে পড়লো, 33% হয়ে গেল জেনারেল। আর এরা কি করলো, বৈষ্ণব ধর্ম পালন করতে করতে মৈতেই সমাজ কখন যে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রাহ্মণের সেবা দাসে পরিণত হলো। ব্রাহ্মণ যেভাবে, ব্রাহ্মণেদের চালিকা শক্তি, ব্রাহ্মণ যেভাবে চালায় সেইভাবেই চলে। আর এই রকম সমস্যা হলেই সক্রিয় হয়ে ওঠে ভারতবর্ষের একটি ভয়ঙ্কর সংগঠন, যে সংগঠনের নাম আরএসএস। এই বিভাজনের মধ্যে দিয়েই তারা ক্ষমতার উৎস পেয়ে যায়। 2010 সাল থেকেই এই উপত্যকা অঞ্চলে মৈতেইদের মধ্যে কাজ শুরু করে দেয় আরএসএস। তারা বোঝাতে শুরু করে মৈতেই কমিউনিটির মানুষদের, বিশেষ করে যুবকদের, যুবতীদের, যে জনবিন্যাসে আদিবাসীর সংখ্যা তোমাদের থেকে কম, কিন্তু আদিবাসীরা এই রাজ্যের 90% জমির অধিকারী। তোমরা সেখানে ব্যবসা করতে পারছো না, তোমরা সেখানে জমি কিনতে পারছো না। এই পাহাড়ি অঞ্চলের যদি বিকাশ হয় তাহলে তোমাদের ছেলে মেয়েরা সেখান থেকে বঞ্চিত হবে। সুতরাং তোমরা কাজ করো, তোমরা আবার তোমাদের আদিবাসী পরিচয়ের জন্য তোমরা আন্দোলন শুরু করে দাও। এই যে জমি দখলের লড়াই, আজকে যদি মণিপুরের মৈতেইরা আবার শিডিউল ট্রাইব পরিচয়টা পেয়ে যায়, তাহলে তারা অনায়াসে ওই যে অশিক্ষিত, শিক্ষাহীন যে ট্রাইবাল গ্রুপ, সেই ট্রাইবাল গ্রুপের মধ্যে ঢুকে পড়বে। তারা সমস্ত জমি অর্থের জোরে, শিক্ষার জোরে, চাকরির জোরে দখল করে নেবে সমস্ত সম্পদ। আর 5th শিডিউল, 6th শিডিউল যেটা রয়েছে সেটা একেবারে স্বশাসন ধ্বংস হয়ে যাবে। এই কারণেই মণিপুরের যে আদিবাসী, সেই আদিবাসী শক্তি তাদের সম্পদ রক্ষা করার জন্য তারাও আন্দোলন শুরু করেছে। সুতরাং আন্দোলন যখন শুরু হয়ে গেছে, তখন এই যে সন্ত্রাসবাদী গ্রুপগুলো তারা ঠিক করে যে এই সরাসরি যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে যদি আমরা ওই পাহাড়গুলোকে দখল না করতে পারি, তাহলে টেরোরিজমটাকে আমাদের আয়ত্ত করতে হবে। আর এই টেরোরিজমের মূলে রয়েছে ওই যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর তলায় তার বুকে রাখা সম্পদগুলো। সেই সম্পদগুলো কিরকম?
কিছুদিন আগে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরিষ্কার করে বলেছে যে মণিপুরে নিকেল রয়েছে, এই পাহাড়গুলোর নিচে রয়েছে নিকেল, তামা, প্লাটিনাম, এরকম খনিজ সম্পদ রয়েছে। তাছাড়া রয়েছে ম্যাগনাইট, ম্যালাকাইট। আর এই সমস্ত যে জমিটা, সেই জমিটা হচ্ছে পাহাড়ি জমি, যেটা আদিবাসীদের স্বশাসিত অঞ্চল হিসাবে রয়েছে। সুতরাং এখানে যদি না ঢোকা যায় তাহলে কর্পোরেটরা ওই যে খনিজ সম্পদ লুটপাট করতে পারবে না। আর মণিপুরের এই কর্পোরেটরা যদি লুটপাট না করতে পারে তাহলে ওখানকার ডেভেলপমেন্ট হবে না, এটা বলেছে এরা। আর এই জন্য তারা কি করছে, কর্পোরেটের টাকায় তৈরি হয়েছে সন্ত্রাসবাদী গ্রুপ, সন্ত্রাসবাদী দল। সেই সন্ত্রাসবাদী দল কিভাবে কর্পোরেটের টাকায় মণিপুরের গোটা ডেমোগ্রাফিক্যাল চেহারাটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছিল, গোটা আদিবাসী সমাজকে একেবারে ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে পাহাড় দখল করার চেষ্টা করেছিল, সে ঘটনা আপনারা আস্তে 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 পেয়ে যাবেন। মে মাসের 3 তারিখ থেকেই প্রশিক্ষিত টেরোরিস্টরা KYKL, কাংলেই ইয়াঙ্গুল কান্নালুপ, এদের কর্নেল ময়রাংথেম তাম্বা, এই যে স্বঘোষিত টেরোরিস্ট গ্রুপ, তাদের প্রশিক্ষণের দায়িত্ব কারা নিয়েছিল আপনারা ভালো করে বুঝে যাবেন। ইতিমধ্যেই বহু ছবি প্রকাশিত হয়ে গেছে, তারা কোন ক্যাম্প থেকে কিভাবে টেরোরিজম করা হবে এখানে, তার সমস্ত কিছু প্রকাশিত হয়ে গেছে। কি ভয়ঙ্কর প্ল্যান দেখুন। প্ল্যানিং হচ্ছে যে পাহাড়ি ক্ষেত্রগুলোতে যত রকমের গ্রাম আছে, যতগুলো গ্রাম আছে, সমস্ত গ্রামকে প্রথমে জ্বালাতে হবে, বাড়ি ঘর দোরকে লুটপাট করতে হবে, চার্চ গুলোকে ভস্মীভূত করে দিতে হবে। আর এই জন্যে দরকার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কোথায় পাবে এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র? এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাওয়া গেল কোথায়? পুলিশ ফাঁড়ি লুট করে এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কি ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এর আক্রমণ করেছে খবরের কাগজে আপনারা দেখেছেন সেগুলো। ইনসাস রাইফেল, AK-47, AK-46, পুলিশের হাতে থাকা বন্দুক, এ সমস্ত ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে এরা দল বেঁধে আক্রমণ শুরু করে পাহাড়ি অঞ্চলগুলোতে, আদিবাসী গ্রামগুলোকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিতে চায়। মণিপুরের সাধারণ মানুষ বলছে, আমরা বলছি না, মণিপুরের সাধারণ মানুষ সংবাদ মাধ্যমে বলছে যে সরকার সন্ত্রাসবাদী বানিয়া আর হচ্ছে ভারতবর্ষের যারা হিন্দু রাজ্য প্রতিষ্ঠিত করতে চায় সেই ভয়ঙ্কর শক্তির এই নেক্সাস রয়েছে মণিপুরকে দখল করার, এবং মণিপুরের যে আদিবাসীদের শেষ করে দেওয়ার প্ল্যান রয়েছে তাদের। 3রা মে থেকে সন্ত্রাসবাদীরা পাহাড়ি অঞ্চলকে আক্রমণ করে, 42 জন মানুষ মৃত্যু হয়, গ্রাম ছেড়ে পালিয়ে যায় 60,000 মানুষ। সরকার এই সমস্ত ঘটনা যাতে মানুষের সামনে না আসতে পারে, জগতের সামনে না যেতে পারে, পৃথিবীর সামনে না যেতে পারে, সেই জন্য সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় এবং সংবাদ মাধ্যমকে উপদ্রুত এলাকায় ঢুকতে বাধা সৃষ্টি করে। বিধানসভাতে অন্যান্য যে সমস্ত ট্রাইবাল সমাজের মানুষ আছে, প্রতিনিধিরা আছে, তারা বারবার জানানো সত্ত্বেও যেহেতু সংখ্যাগরিষ্ঠ MLA-রা হচ্ছে মৈতেই, তারা চুপ করে থাকে। ভাবতে পারবেন 78 দিন ধরে চলেছে এই নৃশংস অত্যাচার। তারপরে গত 22 তারিখে যেটা আমাদের চোখের সামনে ধরা পড়ল, সারা বিশ্বের কাছে মাথা নত হয়ে গেল ভারতের, যেভাবে একজন কার্গিল যুদ্ধে লড়াই করা এক সৈনিকের স্ত্রী, আমাদের মাতৃসম, আমাদের বোনের মতো, তাকে যেভাবে প্রকাশ্যে একদল হায়না হিংস্র সাপদ তারা যেভাবে তার শরীরকে খুবলে খেয়েছে, যেভাবে তাকে মাঠের মধ্যে নিয়ে
গণধর্ষণ করা হয়েছে। এই শিক্ষাটা কারা দেয়? একটা মানুষের উপর এই ধরনের অত্যাচার করার যে পরামর্শ কারা দিতে পারে? তারা কি মানুষ? তারাই সভ্য জগতের উপযুক্ত? আপনাদের বুঝতে হবে যে ভারতবর্ষে যারা সন্ত্রাস চালাতে চেষ্টা করছে তারা নিরীহ মৈতেই সমাজের মানুষকে তাদের যে পরিচয় সেইটাকে মুছে দিয়ে তাকে মানবতা হত্যাকারী, টেরোরিস্টে পরিণত করছে। কিসের জন্যে? টাকার জন্যে। কিসের জন্যে? জমির জন্যে। কিসের জন্যে? ক্ষমতার জন্যে। কিসের জন্যে? হিন্দুত্ববাদ প্রচার করার জন্যে এবং ভারত রাষ্ট্রকে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করার জন্যে। অর্থাৎ ভগবতজি, আপনার এই মোহন ভাষণ একেবারে নিছক ভারতের মানুষকে চোখে ধুলো দেবার প্রয়াস। রাম মন্দির ইস্যু নস্যাৎ করে দিয়েছে মানুষ। সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদের কাছে একেবারে গোহারা হেরে গেছে আপনাদের ক্যান্ডিডেট লাল্লু সিং। বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী হাঁটতে হাঁটতে বেঁচে গেছে। 303 আসন থেকে আপনাদের নামিয়ে দেওয়া হয়েছে 240-এ। আর স্বনির্ভর ভারতের জিগির তুলে এখন আপনাদের পরনির্ভর হতে হচ্ছে, পরের কাঁধে ভর দিয়ে চলতে হচ্ছে। আপনারা এককভাবে 272 পেরিয়ে যেতে পারলে এই বিবেকের দংশনে আপনি সাড়া দিতেন ভগবতজি? তাই যদি দিতেন তাহলে ডিমনিটাইজেশনের সময় আপনি চুপ করেছিলেন কেন? উনার চর্মকারদের উপর অত্যাচারের সময় আপনি চুপ করে বসেছিলেন কেন? আসামে এনআরসির নামে লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করে দেবার সময় চুপ করে বসেছিলেন। উল্টে হায়দ্রাবাদে গিয়ে রাষ্ট্র জুড়ে এনআরসি করার জন্যে মোদী এবং অমিত শাহকে উৎসাহিত করেছিলেন। দিল্লির দাঙ্গার সময় চুপ করেছিলেন কেন? কৃষক আন্দোলনের সময় যখন ট্রাক্টর দিয়ে কৃষকদের উপর অত্যাচার করা হয়, মেরে ফেলা হয় কৃষকদের, তখন চুপ করেছিলেন কেন? উন্নাও, কাঠুয়া, হাথরাসে আরুষি, মনীষাদের উপরে যৌন নির্যাতন হলে আপনি চুপ করে বসেছিলেন কেন মোহন ভগবতজি? নির্বাচনের সময় মোদী, অমিত শাহ এবং যোগী যেভাবে জাতি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল, যেভাবে অসংসদীয় শব্দ প্রয়োগ করেছিল, সেই সময় আপনি চুপ করে বসেছিলেন কেন মোহন ভগবতজি? আপনারা ভারতের জনগণের বিশ্বাস হারিয়েছেন। 400 পার করতে পারলে আপনারা ভারতের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সংবিধানকে একেবারেই ধ্বংস করে দিতে পারতেন। মানুষ এই চক্রান্ত বুঝে গেছে, তাই আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে আটকে দিয়েছে। মানুষ ধরে ফেলেছে আপনাদের ষড়যন্ত্র। ন্যায়ের কথা, নীতির কথা, সহাবস্থানের কথা আপনাদের মুখে আর মানায় না ভগবতজি। এবার থামুন।